তড়িৎচুম্বকীয় বিকিরণ কি? তড়িৎ এবং চুম্বক উভয় ক্ষেত্র থেকে যে বিকিরণ বের হয়ে আসবে সেটাকে তড়িৎচুম্বকীয় বিকিরণ বলা হয়। এখন এই তড়িৎচুম্বকীয় বিকিরণ তো একটা আলোর মাধ্যমে বের হয়ে আসে, একটা আলোর প্রবাহ যেখানে চুম্বক এবং তড়িৎ উভয় ক্ষেত্র সমকোণে অবস্থান করে ওখান থেকে আলোর গতিবিধি বের হয়ে আসে। এখন একটা বস্তু থেকে এরকম বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ একই সাথে বের হয়, একই সাথে এই বিকিরণগুলো বের হয়, যে একই সাথে অনেকগুলো বিকিরণ বের হয়ে আসে, অনেকগুলো তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি যদি বিকিরিত হয়ে বের হয়ে আসে তাহলে যে পর্যন্ত একটা বর্ণালী পাওয়া যাবে, অর্থাৎ বর্ণালী তৈরি হবে। ওই বর্ণালীটাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। তড়িৎ এবং চুম্বক উভয় প্রকার ক্ষেত্র থেকে যে বিকিরণটা বের হয়ে আসে সেই বিকিরণটাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ। আর এই বিকিরণের ফলে বিভিন্ন প্রকার তরঙ্গ দৈর্ঘ্যে আলোক রশ্মি একই সাথে বের হয়ে আসে। এই বিভিন্ন প্রকার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি একসাথে বের হয়ে আসে, এটাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বলা হয়, তড়িৎচুম্বকীয় বর্ণালী বলা হয়। যেমন সূর্য থেকে যখন কোনো আলো বের হয়ে আসে তখন সূর্য থেকে এখন সূর্যের মধ্যে যে বস্তুগুলো আছে গ্যাসীয় থাক আর যে অবস্থায় সূর্যের মধ্যে থাক ওখান থেকে পরমাণু তো আছে, সেই পরমাণুগুলো থেকে কি হচ্ছে, পরমাণুর ভিতরে তড়িৎ এবং চুম্বক উভয় প্রকার ক্ষেত্র আছে। নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস চারিদিকে এরকম ইলেকট্রন ঘোরার কারণে একটা ইলেকট্রন ঘোরার কারণে একটা বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। আর মাঝখানে আছে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, এর কারণে ওইখানে আর একটা চুম্বক ক্ষেত্র সাথে তৈরি হয়ে যায়। অর্থাৎ পরমাণু থেকে যখন কোনো আলোক রশ্মি বের হয়ে আসে তখন সেটা তড়িৎচুম্বকীয় বর্ণালী আকারে বের হয়ে আসে। আমরা বোরের পরমাণু তৃতীয় অনুসিদ্ধান্তে বর্ণালী সৃষ্টির ব্যাখ্যা আমরা পড়েছি, যে ইলেকট্রনগুলো এক শক্তিস্তর থেকে যখন বিভিন্ন উচ্চতর বিভিন্ন শক্তিস্তর যায়, আবার বিভিন্ন উপশক্তিস্তর থেকে বিভিন্ন শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে, তখন দু ধরনের বর্ণালী পাওয়া যায়। একটা শোষণ বর্ণালী যাওয়ার সময় শোষণ বর্ণালী, আর শক্তি ছেড়ে দিয়ে আসার সময় সেটা আসে বিকিরণ বর্ণালী। তাহলে দু ধরনের পরমাণু থেকে দু ধরনের বর্ণালী আছে, একটা শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। যে বর্ণালী হোক ওটা একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী, কারণ তড়িৎ এবং চুম্বক উভয় প্রকার ক্ষেত্রে সমন্বয় থেকে তৈরি হয়ে আসে। এই তড়িৎচুম্বকীয় বর্ণালী কতগুলো দেখা যায় আবার কতগুলো দেখা যায় না। শুধুমাত্র দৃশ্যমান বর্ণালী যেটা আছে সেটাই দেখা যায়, ভিজিবল লাইট যেটাকে বলা হচ্ছে এটাই শুধু দেখা যায়। আর অধিকাংশ তড়িৎচুম্বকীয় বর্ণালী আমাদের চোখে আমরা দেখতে পাই না। যাই হোক, এই তড়িৎচুম্বকীয় বর্ণালীকে তোমার 7টা অঞ্চলে বিভক্ত করা যায়, অর্থাৎ 7টা অঞ্চলে বিভক্ত করা যায়। এই 7টা অঞ্চল হল তোমার গামা অঞ্চল, এক্স-রে বা রঞ্জনরশ্মি অঞ্চল, ইউভি বা অতি বেগুনি রশ্মি অঞ্চল, তারপর দৃশ্যমান ভিজিবল লাইট, একটা হলো IR অবলোহিত রশ্মি, আর একটা হলো মাইক্রোওয়েভ, আর একটা হলো রেডিও তরঙ্গ দৈর্ঘ্য, রেডিও অঞ্চল। এই অঞ্চলটাকে আমাদের 7টা ভাগে ভাগ করি। এরকম আমরা 7টা ভাগে ভাগ করে দেই। তাহলে আমরা প্রথমটা হলো গামা অঞ্চল, গামা গামা অঞ্চল।
রশ্মি গামা রশ্মি। তারপর আমরা লিখব হলো এক্স রে বা রঞ্জন রশ্মি যেটাকে বলা হয় তাকে এক্স রে রশ্মি বলা হয়। তারপরে ইউভি অতিবেগুনি অঞ্চল, ইউভি অতিবেগুনি অঞ্চল। আরেকটা আছে দৃশ্যমান অঞ্চল, দৃশ্যমান অঞ্চল। তারপরে আছে আইআর অবলোহিত, আইআর অবলোহিত লোহিত অঞ্চল। তারপরে আছে মাইক্রোওয়েভ, মাইক্রো অঞ্চল। মাইক্রো অঞ্চল। তারপর হচ্ছে রেডিও, রেডিও রেডিও অবলোহিত রশ্মি, রেডিও রশ্মি। এরকম আমরা ভাগ হয়েছি। এই অঞ্চলগুলোকে যদি আমরা ভাগ করি, সমস্ত তৈজসপৃক্ষ বিকিরণ অঞ্চলকে 7টা অঞ্চলে বিভক্ত করা যায়। এর মধ্যে যে দৃশ্যমান অঞ্চলে যে বর্ণালীটা তৈরি হয়ে যায়, সেই বর্ণালীটা শুধুমাত্র দেখতে পাওয়া যায়, আর কোনোটাই আমরা দেখতে পাই না। এটা আমাদের দৃষ্টিসীমার বাইরে থাকে, আমাদের দৃষ্টিসীমা দৃষ্টি ক্ষমতার বাইরে থাকে, ভালো আমরা দেখতে পাই। তো এই তৈজসপৃক্ষ রশ্মিগুলোকে তোমার তৈজসপৃক্ষ যেহেতু আলোর গতিতে এরা বের হয়ে আসে, এজন্য আলোর গতি কি আছে, তরঙ্গ আছে, তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা তরঙ্গ আকারে আছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা ফ্রিকুয়েন্সি কম্পাঙ্ক আছে, গতিবেগ আছে, তাই এটা তোমার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই অঞ্চলের আলোর তৈজসপৃক্ষ বিকিরণকে ভাগ করা যায়। আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে এই অঞ্চল সমূহকে বিভক্ত করি, তাহলে এই অঞ্চল তরঙ্গ দৈর্ঘ্যের তোমার মানের উপর ভিত্তি করে এই অঞ্চল সমূহকে বিভক্ত করা যায়। যেমন গামা রশ্মি আছে 0.305 থেকে 0.10 এত ন্যানোমিটার। ন্যানোমিটার, ন্যানোমিটার বুঝে লাগবে। ন্যানোমিটার মানে তোমার 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তাহলে বড় করে মিটার বড় না ন্যানোমিটার বড়? তরঙ্গদৈর্ঘ্যগুলো তো ছোট, এজন্য মিটারে তো একটু বড় হয়ে যায়। এজন্য মিটার থেকে আরো ছোট এককে নিয়ে এসেছিল, ন্যানোমিটারে নিয়ে আসা হয়েছে, আংস্ট্রমে নিয়ে আসা হয়। এরকম বিভিন্ন এককে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, তারপরে তোমার ন্যানোমিটার, বিভিন্ন এককে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয়ে থাকে। আর এটার তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.01 থেকে 10 ন্যানোমিটার। ন্যানোমিটার তারপরে লিখে দিও। আর 10 থেকে তোমার 380 ন্যানোমিটার। ন্যানোমিটার এক বই থেকে আরেক বই নাও নিতে পারে। আমি সবগুলো ন্যানোমিটারে রাখবো। বই থেকে কোনো কোনো জায়গায় ন্যানোমিটারে আছে, ন্যানোমিটারে আছে, জায়গায় জায়গায় মিটারে আছে, জায়গায় জায়গায় ন্যানোমিটারে আছে, বিভিন্ন পিকোমিটারে আছে, বিভিন্ন মিটারে প্রকাশ করা হয়। দৃশ্যমান অঞ্চল 380 থেকে 780 এত ন্যানোমিটার।
থেকে 10 to the power 6 ন্যানোমিটার। এটা 10 to the power 6 থেকে 10 to the power 9 ন্যানোমিটার। 10 to the power 9 থেকে 10 to the power 12 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যকে ন্যানোমিটার আকারে ভাগ করা পাওয়া যায়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আমরা ন্যানোমিটারে তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করে থাকি। তাহলে আমরা সমস্ত তড়িৎচুম্বকীয় বিকিরণের যে অঞ্চলসমূহ আছে প্রত্যেকটি অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ সীমা আমরা এইভাবে প্রকাশ করতে পারি। শুধু ন্যানোমিটার বইয়ের সাথে হুবহু মেলবে না, বুঝেছ? বইয়ের সাথে হুবহু মেলবে না। কোনো প্রকার ন্যানোমিটারে আছে, ন্যানোমিটারে আছে, মিটার আছে, ওর ভিতরে পিকোমিটার আছে, বিভিন্ন একক একই জায়গায় আছে। আর আমি যদি সবগুলো ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে আমার পক্ষে সুবিধা হবে, মুখস্থ করার সুবিধা হবে, আর প্রকাশ করারও সুবিধা হবে, মনে থাকবে। আচ্ছা, এখন এই তড়িৎচুম্বকীয় বিকিরণের মধ্যে শুধুমাত্র আমরা এটাকে দেখতে পাই, আর কোনোটাই আমরা দেখতে পাই না। এই যে দৃশ্যমান অঞ্চলটা আছে, দৃশ্যমান অঞ্চলটাকে আবার 7টা ভাগে ভাগ করা যায়। এরকম 7টা ভাগে ভাগ করা যায়। দৃশ্যমান অঞ্চলকে আবার 7টি ভাগে ভাগ করা যায়। এই 7টা ভাগ কি? দৃশ্যমান অঞ্চল 7টা ভাগ হল বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা, বেগুনি, নীল, আসমানি। তাহলে আমি এটাকে লিখতে পারি বেগুন, বেগুন, নীল, নীল, আমরা ভাগ করতে পারি। তারপর বেনিয়া আসমানি সহ সবুজ, তারপর হলুদ, তারপর কমলা, তারপর লাল, তারপর 1 2 3 4 5 6 7 এই 7টা বর্ণের আলো আমরা দেখতে পাই। একটা রংধনু যখন আকাশে ওঠে তখন আমরা দেখতে পাই। রংধনুটা কিভাবে আসে? রংধনুটা তোমার সূর্যের আলো রশ্মি ওই জলীয় বাষ্পের যে কণা আছে, পানির বিন্দুতে পানি আছে, ওই পানির বিন্দু তখন একটা প্রিজম দেখা আছে। সূর্যের আলো ওই পানির বিন্দুর উপর পড়তেছে, আর পড়ার সাথে সাথে 7টা বর্ণের আলো যে সূর্যের আলো একসাথে থাকে, 7টা বর্ণ, এই 7টা বর্ণ একসাথে থাকে, এটা সাদা। এখন ওই পানির বিন্দুর উপর পড়ে একটা প্রিজমের মতো কাজ করে 7টা বর্ণের ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিকে বিভক্ত করে ফেলে। বিভক্ত করে ফেললে আকাশের গায়ে তখন সেটা 7টা রঙে ওই রংধনুকে পাশাপাশি অবস্থা করে 7টা রঙের আলো রংধনুতে দেখা যায়। তো ওটাকে তো রংধনু বলা হয়, ওটাও একটা তড়িৎচুম্বকীয় বর্ণা, বুঝেছেন? এখন এই 7টা বর্ণের আমি বলছিলাম যে 7টা বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য এটা মুখস্থ করতে হবে। এই বেগুনি কথা আছে, বেগুনি তোমার 380 থেকে 424 ন্যানোমিটার। এত মিটারের মধ্যে 400 থেকে 450 একা হুবহু বই মেল বানানো তো বলছি
এটা 424 থেকে 450 ন্যানোমিটার। আসমানি কত? 450 থেকে 500 ন্যানোমিটার। এই মিটার মধ্যে দেখতে পাওয়া যায়। বুঝছো? সমস্যা কত? 500 থেকে 575 ন্যানোমিটার। এর মধ্যে আসমানি রঙের আলো দেখতে পাওয়া যাবে। হলুদটা কত? 575 থেকে 590 ন্যানোমিটার। এর মধ্যে দেখতে পাওয়া যাবে। কমলাটা কত আছে? 590 থেকে 647 আছে, দেখো 47 ন্যানোমিটার। আর লালটা হলো 647 থেকে 780 ন্যানোমিটার। এই যে লাল বর্ণের আলো সূর্য যখন ডুবন্ত অবস্থায় যায় তখন অন্যান্য রোগের তরঙ্গদৈর্ঘ্যগুলি ছোট হওয়ার কারণে ঘুরে চোখে দেখা যায়। ওরা তো সূর্য দূরেও থাকে, তাহলে লাল বর্ণের আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই জন্য ওটা তখন দেখা যায়। অর্থাৎ শুধু লাল সূর্যকে লাল দেখতে পাওয়া যায়। অর্থাৎ তখন শুধু লাল বর্ণের আলোটাই আসে, ফিরি প্রতিফলিত হয়ে আসে, তাই আমরা লাল বর্ণের আলোটা তখন দেখতে পাবো। আর অন্যান্য বর্ণের আলোগুলো আমরা দেখতে পাই। এখন যে অবস্থা আছে, এখন সব বর্ণের আলো একসাথে সূর্য থেকে বিপরীত হয়ে আসছে। আমাদের পৃথিবীতে আসি প্রযুক্তি, এই জন্য একসাথে 7টা বর্ণ মিলিয়ে রঙ হয় সাদা। এখন এর ভিতর থেকে যে কোনো একটি যদি অ্যাবসর্ব করে দেওয়া যায়, তাহলে দেখা যাবে যে আর একটা ওই বাকি বর্ণগুলো মিলিত হয়ে একটি বর্ণের আলো তৈরি। যদি যেগুলো দুটোকে অ্যাবসর্ব করে দেওয়া যায়, তাহলে বাকি আর 5টা মিলিয়ে একটা বর্ণ তৈরি করে। এরকম বর্ণগুলো এরকম বিভিন্ন বর্ণ তৈরি করা যায় যদি এক একটা তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি সেখান থেকে অ্যাবসর্ব করে দেওয়া যায়। 2 হোক 3 হোক এরকম অ্যাবসর্ব করে দিলে পরে ওরকম বানানো যায়। আর যদি এই 6টা বর্ণকে আপনি যদি ব্যালেন্স করে দেন, তাহলে শুধু বেগুনি বর্ণের আলোটা দেখতে পাবো, আর কোনো দেখতে পাবো। এখন এটা ব্যালেন্স করলাম, শুধু এটা বাজার সবগুলো ব্যালেন্স করে দিলাম, তাহলে কি হলো? নীল বর্ণের আলো দেখতে পাওয়া যায়, আকাশ নীল দেখা যায়। আকাশ নীল দেখা যায়। আকাশে কি আছে? ধুলাবালি আছে। ওটা স্তর আছে, ওই স্তরের উপরে যখন সূর্যের আলো করছে যে পড়ে, ওই ধুলাবালি স্তরটা শুধুমাত্র নীল বর্ণের আলোক রশ্মি বিকরিত করে, অর্থাৎ যেটা বিকরিত করে পৃথিবীতে ফেরত দেয়, আর বাকি সবগুলো শোষণ করে ফেলে, খেয়ে ফেলে। এই জন্য ওগুলো দেখা যায়, এই জন্য আকাশটা দেখা যায়। কথা বুঝে আসছে? এখন একটা ফুল হলুদ দেখা গেল, তা আমরা এটা কেমন করে বুঝবো? তার কারণ আলোক রশ্মিতে 7টা বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের আলো আছে, এর মধ্যে শুধুমাত্র হলুদ বর্ণের তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিটা বেশি বিকরণ হয়। যেটা আমাদের চোখে এসে প্রতিফলিত হয়, তাহলে আমরা ওই হলুদ বর্ণটা দেখতে পাই। আর বাকিগুলো সব হিসেব গ্রহণ করে, এই জন্য আমরা হলুদ দেখতে পাই। লালটা যদি আমরা দেখতে পাই, তাহলে লালটা শুধু সে প্রতিফলন করে, মানে সেটা আমাদের চোখে পড়ে, শুধু আমরা লালটা দেখতে পাই, আর বাকিগুলো সে শোষণ করে। কালো যখন দেখা যাবে তখন সবগুলো শোষণ করে না, একটাও প্রতিফলন করে। তখন কি দেখা যাবে? সেটা তখন সবগুলো অনুপস্থিত, কালো, রাতের অন্ধকার। রাত্রি অন্ধকার, কালো না, অন্ধকারের রঙ কি কালো। এজন্য কি রাত্রে তো কোনো আলো প্রতিফলিত হয় না, সূর্য থেকে কোনো আলো আসে না, প্রতিফলিত হয় না। এই জন্য তোমার সেখানে কালো বর্ণ দেখতে পাওয়া যায়।
আর সবগুলোর উপস্থিতি সাদা বর্ণের হয়ে থাকে। বিভক্ত করে দিলে পরে বিভিন্ন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মির আলো পাওয়া যায়। এই সবগুলো যদি একসাথে ব্যান্ড আকারে এরকম দেখতে পাওয়া যায়, এরকম ব্যান্ড আকারে এরকম পাশাপাশি যদি অবস্থান করে, তাহলে এই সবগুলো মিলে একটা বর্ণের সমাহার, বিভিন্ন বর্ণের সমাহার তৈরি হবে, সমাবেশ তৈরি হবে। ওই সমাবেশটাকে বিভিন্ন বর্ণের আরো সমাবেশ বা সমাহারটাকে বর্ণালী বলা হয়। বর্ণালী, বিভিন্ন বর্ণের আরো সমাহারকে বর্ণালী বলা হয়। যাই হোক, আমরা তড়িৎচুম্বকীয় বিকিরণ কি, তড়িৎচুম্বকীয় বিকিরণের উৎপত্তি হয় কীভাবে, কোথা থেকে আসে, তড়িৎচুম্বকীয় বিকিরণের অঞ্চলসমূহকে আমরা কতটি ভাগে ভাগ করতে পারি, প্রত্যেকটি ভাগের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে অঞ্চলে ভাগ করে 7টা অঞ্চল পাওয়া যায়। সেই 7টা অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ দিয়ে আমরা ভাগ করি, অঞ্চলগুলোকে আমরা বিভক্ত করে পারলাম। আপনাদের মধ্যে দৃশ্যমান যে আলো আছে, সেই দৃশ্যমান আলো আমরা দেখতে পাই, সেটাকে আমরা 7টি ভাগে ভাগ করা যায়। এই 7টি ভাগও মুখস্থ রাখতে হবে। কারণ যদি বলা হলো যে অমুক পরমাণু তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষপথে আলো বিকিরিত হলো, বিকিরিত হলে ওখান থেকে যে আলোটা পাওয়া গেল, সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য কত, ফ্রিকোয়েন্সি কত, তাই তো? অথবা ওই বর্ণের আলোর ওই তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বর্ণটা কী হয়, তখন কিন্তু তোমার এই রেঞ্জ যদি মনে না থাকে, যেমন 750 থেকে 500 ন্যানোমিটারের মধ্যে যদি তুমি পাও, তাহলে তুমি সেটা বলবা যে আসমানি রঙের আলো পাওয়া গেল, অর্থাৎ বিকিরিত আলোক রশ্মির বর্ণ হবে আসমানি, বিকৃত বর্ণের আলোক রশ্মির বর্ণ হবে সবুজ। যদি এই রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে বোঝা যাবে যে সবুজ ও বর্ণ আরো। এখন আমরা দৃশ্যমান আলোর এ কটা কিন্তু সব মুখস্থ করবো, সব মুখস্থ করতে রাখতে হবে। এবং অনেক সময় বলা হয় যে যেখানে বলা হয় যে কোন বর্ণের আলো পাওয়া গেল, এরকম না বলে এমন তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাওয়া গেল যা দৃশ্যমান নয়, অন্য অন্য অঞ্চলে, অর্থাৎ হয় গামা রশ্মি, এক্স রশ্মি, অবলম্বী রশ্মি, যে কোনো একটা অঞ্চলে সেই রশ্মিটা পাওয়া গেল। এখন সেখানে বলা হবে, প্রশ্ন করা হবে কোন অঞ্চলে এ আলোক রশ্মিটা উৎপত্তি হয়, কোন অঞ্চল থেকে এটা পাওয়া যায়, তখন অঞ্চলের কথা বলবে। যদি দেখা না যায় তাহলে অঞ্চলের কথা বলবে, আর যদি দেখা যায় তাহলে দৃশ্যমান আলোর বিতর্কের কোনো কথা বলবে। অর্থাৎ যে কোন বর্ণের নীল, না বেগুনি, লাল, কমলা, কোন বর্ণের আলো পাওয়া যায়, এরকম তোমার অঙ্কে আছে, থাকে বুঝতে। তুমি